২৮ এপ্রিল রাতে শীর্ষ সন্ত্রাসী টিটনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা, যার মধ্য দিয়ে আবারও আলোচনায় ঢাকার অপরাধ জগৎ। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। মাহমুদুল হাসান, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আবার খুন, জখম, গুলি, বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা। তো আপনার প্রতিবেদন থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তো হঠাৎ করে গত প্রায় 2 বছরে হঠাৎ করে কেন বেপরোয়া হলো শীর্ষ সন্ত্রাসীরা, প্রথমে জানতে চাই। দেখুন, শীর্ষ সন্ত্রাসীদের মূল তৎপরতার জায়গাটি আমরা 90-এর দশকে কিন্তু খুব মারাত্মকভাবে আমরা দেখেছি। পরবর্তীতে দেখা গেল যে আপনার 2000 সাল থেকে তার পরবর্তী সময়টাতেও বেশ কয়েক বছর ধরেই এই প্রবণতা ছিল। সর্বশেষ যেটি হয়েছে যে এদের বড় একটা অংশ গ্রেপ্তার হয়ে যায়, কিছু অংশ বিদেশে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে মোটামুটি এটি একটি নিয়ন্ত্রণের জায়গায় এসেছে। এরপরে সর্বশেষ শীর্ষ সন্ত্রাসীদের নতুন করে আলোচিত হয়েছিল মতিঝিলে জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায়। আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি। সেই হত্যাকাণ্ডের ঘটনায় তখন 2জন শীর্ষ সন্ত্রাসী মতিঝিল কেন্দ্রিক যারা, তাদের নাম উঠে এসেছিল। তাছাড়া কিন্তু বড় কোনো ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের নাম সেই অর্থে ছিল না। 5ই আগস্ট পরবর্তী সময় যেটি হয়েছে যে নতুন করে, যেহেতু সেই সময় একটি টালমাটাল অবস্থা ছিল, সাধারণত এই ধরনের সন্ত্রাসী বা এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আলাদা নজরদারি থাকে এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের জামিন থেকে শুরু করে তাদের কারাগারের তৎপরতা, কারণ বিভিন্ন সময় দেখা গেছে এই সন্ত্রাসীরা কারাগার থেকেও তারা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেছে, মুঠোফোনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, দেশের বাইরে থেকে করেছে। ফলে কারাগারে থাকলেও তাদের প্রতি একটা আলাদা নজরদারি থাকে। তো 5 তারিখের পরে এসে যেটি দেখা গেল যে এদের বড় একটি অংশ নানা ফাঁক ফোকর দিয়ে তখন এদের বড় একটা অংশ জামিনে বের হয়ে গেল। এবং জামিনের বাইরেও আমরা দেখলাম যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, তিনি জামিনের ছিলেন না, কিন্তু তিনি একটি গোপন জায়গা থেকে তিনি কিন্তু প্রকাশ্যে তিনি আসলেন। আমরা 5 তারিখের পরে প্রথম যে ঘটনাটি আমরা দেখলাম সেটি হলো মগবাজারের বিশাল সেন্টারে। সেখানে সুব্রত বাইন তিনি প্রকাশ্যে এসে মহড়া দিলেন। এটি হচ্ছে প্রথম ঘটনা। এরপর আমরা দেখলাম বেশ কয়েকটি ঘটনাতে তারা আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছেন, বিভিন্ন চাঁদাবাজি ঘটনায় তাদের নাম আসছে, খুন খারাপের ঘটনাগুলোতে তাদের নাম আসছে। মূলত এই যে নজরদারির একটা অভাব, নজরদারির অভাবের জায়গাটি থেকেই মূলত তারা সংগঠিত হতে পেরেছেন এবং এই সুযোগে তারা জামিন নিয়েছেন। জামিন নিয়ে তারা পুরনো যে অপরাধ জগৎ সেটিকে তারা সক্রিয় করার চেষ্টা করেছেন, বা এর আগে কারাগার থেকে যেই জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন তাদেরকে, দেশের বাইরে থেকে যারা ছিল তাদেরকে, বিভিন্ন পেশাদার সন্ত্রাসী তাদেরকে, সব মিলিয়ে তারা কিন্তু একটা সক্রিয় হওয়ার জায়গা পেয়েছে এবং এভাবে তারা ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। আচ্ছা, আপনি সুব্রত বাইনের কথা বললেন, আবার এখন এসে আলোচনায় এসেছে এমন কিছু নাম যারা আসলে সেই জোট, 4 দলীয় যে জোট সরকার 2001 সালে, সেই সময়টিতে শীর্ষ 23 যে সন্ত্রাসী ছিল তাদের সেই তালিকায় তাদের নাম ছিল। তো তারা আবার এখন আলোচনায় কেন? দেখুন, এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে শীর্ষ সন্ত্রাসীদের যে প্রবণতা, যে ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করেছি বা দেখেছি এর আগের যে ঘটনাগুলো, যেটি হয় যে এর পেছনে সবসময় এক ধরনের রাজনৈতিক ছত্রছায়া, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কিন্তু থাকে। এবং আমরা সেটি যেমন মতিঝিলের ক্ষেত্রে দেখেছি, সেটি যখন মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডি, মিরপুর এই অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। সবগুলো ক্ষেত্রে দেখা গেছে যে এরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোর একটা আশ্রয় প্রশ্রয় কিন্তু তারা পেয়ে থাকে। এবং বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা, তারা যখন কোনো ঘটনা ঘটাতে চান, তারা হয়তো সামনে থাকেন না, সামনে শীর্ষ সন্ত্রাসীদের নাম রাখেন বা শীর্ষ সন্ত্রাসীদের কোনো একটা ব্যানারকে কাজে লাগিয়ে, কোনো একটা পক্ষকে কাজে লাগিয়ে তারা সেই কাজগুলো করেন। বিশেষ করে আপনি দেখবেন যে সামনে কোরবানির ঈদ আসছে, তো তখন দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় যে কোরবানির হাটের যে নিয়ন্ত্রণ, হাটের যে ইজারার ক্ষেত্রে দেখা গেছে যে এই শীর্ষ সন্ত্রাসীদের একটা নাম সবসময় আসে। সেটি কেন আসে? কিন্তু সেটি কি সবসময় শুধু তারাই করে? মূলত তাদেরকে সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী তাদের কাজগুলো করিয়ে নেয় এবং শীর্ষ সন্ত্রাসীদের নামগুলো সেখানে আসে। তো এই যে 23 শীর্ষ সন্ত্রাসীর নাম এখন আবার কেন আসছে? আসলে নতুন করে যে এই 23 জনই এখন তারাই যে আছে ব্যাপারটি এমন নয়। নতুন করে তাদের সাথে বিভিন্ন পেশাদার সন্ত্রাসী যে গোষ্ঠী, তারা তাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবং যেটি হয়েছে যে যেহেতু অপরাধ জগতের একটি অন্যতম প্রবণতা হলো এই সমস্ত সন্ত্রাসীরা তারা চায় যে তাদের নামে আরও বেশি প্রচার প্রচারণা হোক। যখন এই প্রচার প্রচারণাটি হবে, নেতিবাচক প্রচার প্রচারণা, তখন মানুষের মধ্যে এই নামগুলো সম্পর্কে এক ধরনের ভীতি তৈরি হয় এবং সেই ভীতিটাই হচ্ছে মূলত তাদের এক ধরনের ক্যাপিটাল। এবং সেইটাকে তারা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাকে হুমকি ধমকি দেয়। তো এটি তারা মূলত চায় এবং সে কারণেই তারা দেখা গেছে যে 5 তারিখ পরবর্তী সময় প্রথমে তারা যেটি করেছে, বিভিন্ন গোষ্ঠীকে তারা সংঘবদ্ধ করেছে, করে
তারা কখনো কখনো তারা ফোন করেছে, কখনো কখনো বলেছে, বার্তা পাঠিয়েছে যে আমি অমুক ভাইয়ের পক্ষ থেকে এসেছি, অমুক ভাই সালাম দিয়েছেন, আপনাকে যেতে বলেছেন, তাকে এটা তিনি দিতে বলেছেন। এই ব্যাপারগুলোকে মূলত তারা কাজে লাগিয়ে ধীরে ধীরে তারা সক্রিয় হয়েছে। এবং মূলত এই ২৩-এর যে সংখ্যাটি আছে তার বাইরেও এখন একটি বড় সংখ্যা এখানে যুক্ত হয়েছেন। কিন্তু মূল যে ৫-৭টি নাম বা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, যেভাবে ইমনের কথা যদি বলা হয়, হেলালের কথা যদি বলা হয়, এভাবে আরও যাদের নাম যাদের আসছে, তাদের বাইরে মূলত পেছন থেকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে যে এই নতুন যে গোষ্ঠীগুলো তারা, এবং তাদের যেই চিন্তা ভাবনা বা তাদের যে কাজ সেগুলো দেশে বাস্তবায়ন করছে মূলত এই যে পেশাদার যে গ্রুপগুলো তারা। আচ্ছা, সম্প্রতি 23টি ঘটনার কথা আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে এই ধরনের সন্ত্রাসীদের মাধ্যমে ঘটেছে। তো এই ঘটনাগুলোর পেছনে আপনি এক ধরনের অপরাধ কেন্দ্রিক অর্থনীতির কথা বলেছেন। আসলে এই অপরাধ কেন্দ্রিক অর্থনীতি কিভাবে চলছে, কারা চালাচ্ছে? দেখুন, কথা হচ্ছে যে এই সন্ত্রাসী কার্যক্রম কেন হয়, এর পেছনেই আসলে উত্তরটি আছে। সেটি হলো যে সন্ত্রাসী কার্যক্রমটি হওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তারা এর মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, কখনো কোথাও ঠিকাদারি প্রতিষ্ঠান, ঠিকাদারি যে সেটি নিয়ন্ত্রণ করা, কখনো নির্মাণ যে শিল্প, কোনো প্রতিষ্ঠান হচ্ছে তৈরি হচ্ছে সেটিকে গিয়ে সেখানে বাধা দিয়ে চাঁদা দাবি করা, কখনো যানবাহন চলাচলের ক্ষেত্রে তাদেরকে একটা মাসোয়ারা দিয়ে সেটি করতে হচ্ছে, সেটি কখনো হয়। আবার এমন হয়েছে ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে, সেখান থেকে টাকার ভাগ তাদের কাছে যায়। কখনো এমনও হয়েছে যে যেমন কিছু কিছু ঘটনাতে আমরা দেখেছি যে পেশাদার যারা ছিনতাইকারী, যারা ডাকাত, যারা হচ্ছে এভাবে যে টানা পার্টি, এদের 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 আশ্রয় প্রশ্রয় কখনো কখনো এই বড় যারা সন্ত্রাসী তাদের নাম আসছে। মানে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটিতে কখনো আপনি দোকান থেকে চাঁদাবাজি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজি, যেমন মিরপুরের একটি ঘটনা আমরা বলেছি যে সেখানে গিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যখন তার কাছে ১ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে, তিনি চাঁদা সেটি দেননি বা দিতে পারেননি, তখন দেখা গেল সেই প্রতিষ্ঠানে গিয়ে গুলি করা হয়েছে। এর আগে একটি ঘটনা ঘটেছে এরকম, যখন চাঁদা চেয়ে চাঁদা না পেয়েছে তখন গিয়ে ককটেল মেরেছে এবং একজনের পা ইনজুরি হয়ে গেছে। এই ধরনের অসংখ্য ঘটনা আছে। ফলে যেটি হয়েছে যে এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে একটি হচ্ছে যে পূর্বশত্রুতা, পূর্ববিরোধ, আর বিরোধের পেছনেও কোনো না কোনোভাবে একটি অর্থনৈতিক কারণ রয়েছে। কারণ সেটি মূলত এলাকার অপরাধের নিয়ন্ত্রণ। এখন নিয়ন্ত্রণটি কেন হয়? তিনি যখন অপরাধটি সংগঠিত করবেন, অপরাধের মধ্যে থাকবেন, সেখানে তার একটি অর্থনৈতিক একটি ব্যাপার কাজ করে যে আমি যদি এই কাজটি করতে পারি আমার এখান থেকে এই টাকাটা আসবে, এবং সেই টাকাটা দিয়েই মূলত তাদের অপরাধের যে সাম্রাজ্য, তারা অপরাধের যে পরিধি সেটিকে তারা আরও বিস্তৃত করছেন। ওকে। কিছুদিন আগে অর্থাৎ মাত্র ২৮ এপ্রিল আমরা একটি ঘটনা দেখলাম, শিশু সন্ত্রাসী টিটনকে প্রতিপক্ষের গুলিতে নিয়ে আসলে নিহত হয়েছেন, এবং আপনি আপনার প্রতিবেদনে বলেছেন যে গত ২১ মাসে এরকম ৭টি ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। বিশ্লেষণ করে কি পেলেন সেই ঘটনাগুলো? খুনের ঘটনাগুলো দেখেন, আমরা মূলত যেই জায়গাগুলো বলেছি, একটি হচ্ছে যে সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষ খুন, আরেকটি হচ্ছে যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের থেকে, তাদের শত্রুতা থেকে, বৈরিতা থেকে তাদের নিজেদের মধ্যে নিজেদের মানুষ খুন। দুটো ঘটনা আছে। আমরা যে ৭টি ঘটনার কথা বলেছি, এগুলো মূলত একটি ঘটনার প্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটেছে। যেমন আমরা শিশু সন্ত্রাসী আমরা মামুনের কথা বলেছি। মামুন যখন দীর্ঘ সময় কারাবাসের পরে কিন্তু মামুন যখন বের হলেন, তারপর মামুনকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তেজগাঁওয়ে, এবং সেবার কিন্তু তখন তারা পারেনি। ২০২৩ সালের ঘটনা। তো পরবর্তীতে দেখা গেল সেটি কিন্তু তারা পরবর্তীতে সেটি আবার বাস্তবায়ন তারা ঠিকই করেছে। আবার যখন আমরা গুলশানের ২টি ঘটনার হত্যাকাণ্ডের কথা আমরা বলেছি, সেই ঘটনা দুটির ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটি ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে পরবর্তীতে আরেকটি খুনের ঘটনা ঘটেছে। একইভাবে আমরা যদি এখানে টিটনের কথা বলি, টিটনের কথার ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি এখানে ঘুরে ফিরে ৩ জন শিশু সন্ত্রাসীর নাম আসছে। এখন কথা হচ্ছে যে এই ঘটনাটি কে ঘটিয়েছে? এর পেছনে এক দল আরেক দলের কে নানানভাবে জড়ানোর চেষ্টা করছে, নানান পিছনে নানা ধরনের অভিযোগ করছে, কিন্তু ঘুরে ফিরে এই ৩টি নামই আসছে। অর্থাৎ কিন্তু এখান থেকে আমরা মোটামুটি এটুকু নিশ্চিত হতে পারি, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটুকু বলছেন যে এর সঙ্গে শিশু সন্ত্রাসীদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ঘটনাই এর পেছনে আছে। এখন সেটি কে আছেন সেটি এখনও সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে এক্ষেত্রে এটা তারাই আছেন। তো ফলে এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি, খুনের ঘটনাগুলোর ক্ষেত্রে একটি হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জায়গা, পূর্বশত্রুতার জায়গা। আবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় যে দেশের বাইরে থেকে এটার পরিকল্পনা হয়েছে, দেশের বাইরে থেকে পরিকল্পনা করে দেশে কাউকে দিয়ে সেটিকে বাস্তবায়ন করানো হয়েছে, পেশাদার কোনো সন্ত্রাসীকে দিয়ে। এবং ৭টি ঘটনার ক্ষেত্রে ৬টি ঘটনাতে আমরা দেখেছি সেখানে গুলি করে হত্যা করা হয়েছে, একটি ঘটনাতে কুপিয়ে মারা হয়েছে। এবং এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিভিন্ন সময় এই ধরনের যেই ব্যবসাগুলোর কথা বলেছি সেগুলোর অবৈধ বিভিন্ন ব্যবসা, সেগুলো নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ছিলেন, অথবা
এরা কখনো কখনো এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা বৈরিতায় তারা জড়িয়েছিলেন। ফলে এই ঘটনাগুলোর কিন্তু আমরা ক্ষেত্রে সবগুলো ঘটনার ক্ষেত্রে আমরা একই চিত্র কিন্তু আমরা দেখেছি। একের পর এক যে এরকম সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে, এটা আসলে নগরবাসীকে কতটা আতঙ্কিত করছে? দেখুন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা যেটা আমরা বলি যে আইন শৃঙ্খলার সূচক ভালো থাকে কখন? মানুষ যখন নিরাপদ বোধ করে, মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা, একদম আস্থা তৈরি হওয়া যে আমি রাস্তায় বের হলে আমাকে কেউ আঘাত করবে না, আমার কোনো ক্ষতি হবে না। এই নিরাপত্তা বোধ যখন যত বেশি থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তখন তত ভালো বলা হয়। তো এখন দেখেন যখন হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে এসেছে এবং যখন এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটছে এবং কখনো বোমা মারছে, কখনো গিয়ে গুলি করে আসছে, কখনো গিয়ে, তো এই ঘটনাগুলোর ফলে যেটি হয় মানুষের মধ্যে এক ধরনের বার্তা যায় মানুষের মাঝে এরকম যে এই ঘটনাগুলো মানে হলো যে নতুন করে আবার সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন, পেশাদার সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। আমি যে নগরীতে থাকি সেই নগরীর নিরাপত্তার জায়গাটি আর আগের মতো নেই। ফলে যেটি হয় মানুষের মধ্যে এক ধরনের যে আস্থার সংকট তৈরি হয়, সেই আস্থার সংকট থেকে কিন্তু মানুষ অনিরাপদ বোধ করে। এবং এর ফলে যেটি হয়েছে সন্ত্রাসীরাও নতুন করে আরও নতুন নতুন সন্ত্রাসী গোষ্ঠী, নতুন নতুন সন্ত্রাসীরা তারা তখন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। এবং তারা যদি দেখে যে যখন তারা এটি দেখবে যে এ ধরনের ঘটনার পরে আমাকে আইনের আওতায় আসতে হচ্ছে না, আমি ধরাছোঁয়ার বাইরে থাকতে পারছি এবং একের পর এক আমি ঘটনা ঘটিয়ে যাচ্ছি এবং সেই অর্থে কোনো বিচার হচ্ছে না, তখন কিন্তু এই ধরনের প্রবণতাটা আরও বেড়ে যায়। ফলে যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি হয়তো তৃতীয় চতুর্থ সারিতে গিয়ে হয়তো কেউ গ্রেপ্তার হয়েছেন, কখনো কখনো তো কেউ গ্রেপ্তার হনইনি। আবার বিভিন্ন সময় দেখেছি গ্রেপ্তার যখন করতে যায় তখন রাজনৈতিক সেখানে বিভিন্ন হস্তক্ষেপের ঘটনা কিন্তু আছে। ফলে যেটি হয়েছে সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা আস্থার সংকট, একটি ভয়ের জায়গা, আইন শৃঙ্খলা নিয়ে একটি দুশ্চিন্তার জায়গা কিন্তু তৈরি হয়েছে। এবং সেই বার্তাটি যদি মানুষকে না দেওয়া যায় যে এই ধরনের ঘটনা ঘটানোর পরে কারোর ছাড় পাওয়ার সুযোগ নেই, সেই বার্তাটি যদি মানুষের মধ্যে না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা আরও বাড়বেই। এবং এটি এই সময় সবচেয়ে বেশি জরুরি, মানুষের মধ্যে আস্থা তৈরি করা। ধন্যবাদ মাহমুদুল হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলছিলাম ঢাকার অপরাধ জগৎ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন করে বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।